বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আরও একবার স্বাগতম জুবায়েরস একাডেমিতে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় ৬.৩ অনুশীলনীর কিছু উপপাদ্য নিয়ে। সেই ধারাবাহিকতায় আজও আমরা 3টি উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই বলে নিচ্ছি, আগের উপপাদ্যগুলোর মতো এই উপপাদ্যগুলোর জন্য যে বেসিক বিষয়গুলো জানা উচিত তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ত্রিভুজের বিভিন্ন অংশবিশেষ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা বা ত্রিভুজের বিভিন্ন ধরনের বিষয়াদি সম্পর্কে ভালো ধারণা থাকা, এবং দ্বিতীয়ত যেটা জানা দরকার তা হলো ত্রিভুজের সর্বসমতার যে থিওরি সেগুলো। আর সেগুলো যদি আপনি এখনও না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দুটোই লিঙ্ক দিয়ে দিলাম। আমি আশা করি আপনারা যদি আগে সেই দুইটি ভিডিও আগে স্টাডি করেন তাহলে আজকের ক্লাসটি বুঝতে আপনাদের জন্য সহজ হবে। তো যাই হোক, শুরু করা যাক। শুরুতেই আমি যে উপপাদ্যটি নিয়ে কথা বলবো তা হলো কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। আবারও বলছি, কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। আমরা শুরুতেই আগে ব্যাপারটা চিত্রের মাধ্যমে বুঝে নিই, তারপর আমরা গুছিয়ে উপস্থাপন করছি। তো আমি ধরে নিচ্ছি যে এই এবি একটি রেখাংশ। বলা হচ্ছে কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু, মানে আমাকে এবি রেখাংশের আগে একটা লম্ব দ্বিখণ্ডক এঁকে নিতে হবে। তো লম্ব দ্বিখণ্ডক মানে কি? মানে এমন একটি রেখা যেই রেখা এই এবি রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করবে, নাম্বার 1, এবং সেই রেখাটা এই এবি রেখার উপর লম্ব হবে, সেই জন্য এর নাম হলো লম্ব দ্বিখণ্ডক। তো আমরা একটা আনুমানিকভাবে, যেহেতু উপপাদ্যের চিত্র পুরোপুরি পারফেক্ট হওয়া জরুরি না, তাই আমি হাতের আন্দাজে একটি লম্ব দ্বিখণ্ডক এঁকে নিচ্ছি। আমরা যদি ধরে নেই এই সিডি একটি রেখা, আর এই সিডি রেখা এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক, যা এবি রেখাংশকে আমরা ধরে নিলাম কিউ বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে এই লম্ব দ্বিখণ্ডকের উপরিস্থিত, মানে এর উপরের যে কোনো বিন্দু, মানে এই রেখার মধ্যে, মানে উপরের বলতে বোঝানো হচ্ছে যে এই রেখার মধ্যে অবস্থান করছে যে কোনো বিন্দু, এই যে এবি রেখাংশের প্রান্ত বিন্দু, যেমন প্রান্ত বিন্দু বলতে কোনটা কোনটা, এই যে এ বিন্দু এবং বি বিন্দু, প্রান্ত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তো আমরা এই সিডির উপরের যে কোনো একটা বিন্দু নিতে পারি, নিচের দিকেও নিতে পারি, উপরের দিকেও নিতে পারি। আমি যদি একটা বিন্দু নেই পি বিন্দু, তো আমাকে প্রমাণ করতে হবে এই পি বিন্দুটা এ এবং বি এই উভয় বিন্দু থেকে সমান দূরে অবস্থান করছে। তো দূরত্ব বোঝানোর জন্য নিশ্চয়ই আমার পির সঙ্গে এ এবং পির সঙ্গে বি যোগ করার প্রয়োজন হবে, তাই আমি এই পির সঙ্গে এ যুক্ত করলাম এবং পির সঙ্গে বি যুক্ত করলাম। ফলে আমাদেরকে এটা প্রমাণ করলেই চলবে যে পি এ সমান পিবি। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, এখন কথা হলো কিভাবে আমরা প্রমাণ করব এই পি এ এবং পিবি এই দুইটাকে আমরা কিভাবে সমান প্রমাণ করব। একটু লক্ষ্য করে দেখুন তো, এই রেখা দুইটি আঁকার ফলে এখানে কিন্তু দুইটি ত্রিভুজ উৎপন্ন হলো। আমরা যদি প্রমাণ করতে পারি যে এই দুইটি ত্রিভুজ সর্বসম, দুইটি ত্রিভুজ সর্বসম, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যায় যে পি এ সমান পিবি। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে পি এ সমান পিবি, কারণ এটাই ওই পি বিন্দু থেকে এবি রেখার যে প্রান্তবিন্দু বা এবি রেখাংশের যে প্রান্তবিন্দু সেই দূরত্বকে নির্দেশ করছে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো, আমরা সর্বসমতার যে সূত্রগুলো আছে তা ইতিমধ্যেই আশা করি জেনে নিয়েছি। তো এই সর্বসমতার 4টা সূত্রে কোন সূত্রে এটা পড়ে বা কোন থিওরির সাহায্যে আমরা এটাকে সর্বসম প্রমাণ করতে পারি একটু লক্ষ্য করে দেখি। আচ্ছা, লক্ষ্য করে দেখুন তো, আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, অর্থাৎ এই ত্রিভুজ এ পি কিউ ত্রিভুজ, এবং এই ত্রিভুজটার নাম কি বিপি কিউ, বি ত্রিভুজ বিপি কিউ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু লক্ষ্য করি কি কি সমান আছে। যেহেতু এই সিডি রেখাংশটা এবি রেখাংশের সমদ্বিখণ্ডক,
সমদ্বিখণ্ডক, তাহলে নিশ্চয়ই কিউ বিন্দুতে এবি রেখাংশ সমান দুই ভাগে ভাগ হয়েছে। যদিও আমার আঁকা চিত্রে বোঝা যাচ্ছে যে এটা একটু বড়, এটা একটু ছোট, কিন্তু এখানে আমাদের জ্যামিতিক যুক্তি ধরে নিতে হবে। আমি চিত্রটা পারফেক্টলি আঁকতে পারিনি হাতে। তো যাই হোক, আমরা অবশ্যই এটা এখন মুছে দেবো, কারণ এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা অর্থাৎ লিখতে পারবো এখান থেকে এই এ কিউ সমান বি কিউ, এখান থেকে লিখতে পারবো এ কিউ সমান বি কিউ। আচ্ছা আচ্ছা, এই যে পি কিউ রেখাটা, এই পি কিউ রেখা তো এই এ পি কিউ এই ত্রিভুজের অংশ, আবার এই ত্রিভুজের অংশ। তার মানে কিন্তু আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এই পি কিউ সমান পি কিউ। আবার কেউ এটাও লিখতে পারেন, যেটা হচ্ছে পি কিউ সাধারণ বাহু, মানে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আর একটা ব্যাপার লক্ষ্য করুন, এই এ কিউ এবং পি কিউ মিলে, যে এ কিউ এবং পি কিউ মিলে এখানে যে কোণ উৎপন্ন করেছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বলতে পারেন? 90 ডিগ্রি। কীভাবে? কারণ ওই যে বলা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই রেখাটা শুধুমাত্র এবি রেখাকে সমান দুই ভাগেই ভাগ করে না, তার উপর লম্বভাবে অবস্থান করছে। আর লম্বভাবে অবস্থান করার কারণে এখানে 90 ডিগ্রি মানে সমকোণ, আর এখানে সমকোণ হলে তার এই পাশেও সমকোণ। অর্থাৎ এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যেটা হচ্ছে এ কিউ পি কোণ, এটা সমান হবে ওই পাশ থেকে এই বি কিউ পি কোণের সমান হবে। তাহলে এই যে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয় যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম, সেটা আমরা জানি। তাহলে সেই থিওরি অনুযায়ী আমরা নিশ্চয়ই লিখতে পারি যে অতএব ত্রিভুজ এপি কিউ সর্বসম ত্রিভুজ বিপি কিউ। আর দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমাদের সেই যে কাঙ্ক্ষিত বিষয়, অর্থাৎ এই পি এ বাহু সমান পিবি বাহু প্রমাণিত হয়ে যাবে। অতএব এই পি এ সমান পিবি প্রমাণিত হয়ে গেল। ঠিক আগের ক্লাসে আমি যেভাবে পুরো বিষয়টা গুছিয়ে বোর্ডে লিখে দিয়েছি, আজকেও ঠিক সেভাবে লিখে দিচ্ছি, এবং কিছুটা সময় আমি স্ক্রিনে সেই লেখাটা রেখে দিব। আপনারা সেই সময় এটাকে যে কোনো উপায়ে নোট করে নেবেন বা নিজের কাছে সংরক্ষণ করে নেবেন এবং সেখান থেকে সেটা মুখস্থ করে নেবেন। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় উপপাদ্যটি হলো, প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। আমি আবারও বলছি, ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তো ত্রিভুজের পরিসীমা কি আমরা জানি, যা হলো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, সেটাই হলো পরিসীমা। আর মধ্যমা কি, আমি আশা করছি আপনারা ইতোমধ্যেই ত্রিভুজের যে বেসিক ক্লাস সেখান থেকে জেনে নিয়েছেন যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাই হলো মধ্যমা। আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলোর সমষ্টি তার পরিসীমার চেয়ে ক্ষুদ্রতর। অর্থাৎ তিনটা মধ্যমার আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি যে ত্রিভুজের তিনটি মধ্যমা হয়। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওই তিনটা মধ্যমার সমষ্টি ত্রিভুজের তিন বাহুর যে সমষ্টি অর্থাৎ পরিসীমা, সেই পরিসীমার চেয়ে সেটা ছোট বা ক্ষুদ্রতর। তো যাই হোক, বোঝার জন্য আমরা এটি চিত্রে সাহায্য নিচ্ছি। আচ্ছা, আমরা ধরে নিতে পারি যে এই এ বি সি একটি ত্রিভুজ। আচ্ছা, আর যেহেতু এবিসি ত্রিভুজ আর এই ত্রিভুজের তিনটি মধ্যমা হয়, তাহলে মধ্যমা আঁকতে গেলে কি করা লাগবে? যেমন এ বিন্দু থেকে বিসি বাহুর যে মধ্যবিন্দু সেটা যদি আমরা যোগ করি, আমরা এখানে আনুমানিকই নিব। আমরা আপাতত নাম দিলাম, এই মধ্যমাটার নাম দিলাম এ ডি। আবার বির সঙ্গে তার বিপরীত বাহু যেটা এসি, এসির মধ্যবিন্দু যদি আমরা যোগ করি এবং এর নাম দিই আমি ই, তাহলে বিই হলো একটি মধ্যমা। আবার সি বিন্দুর সঙ্গে তার বিপরীত বাহু এ বি বাহুর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, আমরা আনুমানিকভাবে যোগ করে দিলাম এবং এর নাম দিলাম এফ। ফলে আমাদেরকে যা প্রমাণ করতে হবে তা হলো এই যে তিনটা মধ্যমা, অর্থাৎ এই এডি প্লাস এই যে আরেকটা মধ্যমা বিই
প্লাস আরেকটা মধ্যমা CF, এই তিনটার সমষ্টি স্মলার দেন অর্থাৎ ক্ষুদ্রতর হবে কার থেকে? পরিসীমার থেকে। আর পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি, অর্থাৎ তিন বাহু হলো AB প্লাস BC প্লাস CA বা AC। আচ্ছা, তার মানে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। আমি আশা করছি কি প্রমাণ করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। আর প্রমাণ করার জন্য আমাদের মাঝে মাঝে কিছু অতিরিক্ত কাজ করতে হয়, যেটাকে আমরা বলি অঙ্কন। আর এখানেও আমরা মূলত সেটা করব। আর করার জন্য আমি একটু নিচের অংশটা মুছে দিচ্ছি। মুছে আমি এই পাশ থেকে কাজটা হলো এই AD বাহুকে আমরা বর্ধিত করব। AD বাহুকে বর্ধিত করব, এমনভাবে বর্ধিত করব যেন বর্ধিত অংশটুকু এই ADর সমান হয়। মনে করুন আমি একটু বর্ধিত করলাম এটাকে এ পর্যন্ত, আমি যদি মনে করি এটাকে P পর্যন্ত বর্ধিত করলাম এবং এই বির সঙ্গে P আমরা যুক্ত করে দিলাম, বাস এইটুকুই হলো বাড়তি কাজ। এখন লক্ষ্য করে দেখুন এখানে বেশ কিছু ত্রিভুজ উৎপন্ন হলো। তো যাই হোক, এখানেও কিন্তু আমাদেরকে দুইটি ত্রিভুজের সর্বসমতাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব লক্ষ্য করুন। প্রথমে আমি দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব। তার একটি হলো এই BPD বা BDP ত্রিভুজ। আমি লিখছি এখানে ত্রিভুজ BDP এবং ত্রিভুজ এইটার ঠিক এই যে কোণাকুণিভাবে যে ত্রিভুজটা আছে অর্থাৎ ADC, এই ত্রিভুজটা ADC ত্রিভুজ, খেয়াল করুন ADC ত্রিভুজ ADC। আমরা যদি লক্ষ্য করি দুইটি ত্রিভুজ কিন্তু সর্বসম। তো সর্বসমতার কি কি তথ্য আমাদের কাছে আছে খেয়াল করে দেখুন। শুরুতেই দেখুন D বিন্দু নিশ্চয়ই BC বাহুর মধ্যবিন্দু, তাহলে এই যে BPD রেখাংশের যে BD বাহু সেটা ADC রেখাংশের DC বাহুর সমান, একটা পেয়ে গেলাম। আচ্ছা, আবার এই AD রেখাংশ যতটুকু তার সমান করেই তো আমরা DP রেখাংশ নিয়েছি, অর্থাৎ এই রেখাটা এবং এই রেখাটা, তাহলে নিঃসন্দেহে এটাও সমান বলা যায়। আর এই দুই রেখার যে অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণ নিশ্চয়ই তার বিপ্রতীপ কোণ হিসেবে, আমরা জানি দুইটি রেখা একে অপরকে ছেদ করলে তাদের এই যে ছেদ বিন্দুর দুই পাশের দুইটা বিপ্রতীপ কোণ সমান হয়। সুতরাং এই কোণ এবং এই কোণ যারা পরস্পর বিপ্রতীপ কোণ এবং এখানে এই দুই বাহুর কিন্তু এরা অন্তর্ভুক্ত কোণ, ফলে এই দুইটি ত্রিভুজ সর্বসম। আর বিপ্রতীপ কোণ সম্পর্কে যদি আপনারা আরও ভালো জানতে চান তাহলে আমার ভিডিও লিস্ট থেকে কোণ নিয়ে যত কথা সেই শিরোনামের ভিডিওটি দেখে আসতে পারেন। যাই হোক, তো এই দুইটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের সর্বসমতার এই যে বাহু কোণ বাহু, এই শর্তে দুইটি ত্রিভুজ কিন্তু সর্বসম। অর্থাৎ আমরা দুইটি ত্রিভুজকে কি লিখতে পারি, আমি আর বাড়তি লিখলাম না কারণ গুছিয়ে তো দিবই, আবার পরে দুইটি ত্রিভুজকে সর্বসম লিখতে পারি। আর সর্বসম হলেই কিন্তু সবসময় একটা রেজাল্ট আসে যেটাকে সর্বসমতা ফলাফল বলে। তাহলে দেখুন এই দুইটি ত্রিভুজ যদি সর্বসম, সেখান থেকে কি আমরা এটা লিখতে পারবো BP সমান AC। খেয়াল করুন BP সমান AC কি লিখতে পারবো? অবভিয়াসলি পারবো। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজের একটা স্টেপ। আর দ্বিতীয় স্টেপে মূলত আমরা অন্য একটা থিওরি দিয়ে কাজ করব। আর থিওরিটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ইতিমধ্যে আমরা আগের ক্লাসে এই উপপাদ্যটিও প্রমাণ করেছি, আর এই থিওরিটি এখানে কাজে লাগাবো। আচ্ছা, লক্ষ্য করে দেখুন তো, আমরা কি ABP এইটা একটা বড়কে একটা ত্রিভুজ ধরে নিতে পারি না? এটাকে ABP, খেয়াল করুন ABP এটা একটা ত্রিভুজ ধরে নিতে পারি নিশ্চয়ই। আর সেই ABP ত্রিভুজে অর্থাৎ ত্রিভুজ ABPA আমরা কি এটা লিখতে পারবো? দেখুন তো AB প্লাস BP গ্রেটার দেন AP। খেয়াল করুন এই যে AB প্লাস BP গ্রেটার দেন AP, কারণ বাহু যে কোনো দুইটা হোক সেটা তৃতীয় বাহুর চেয়ে বড় হবেই, সেই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হবেই, তাহলে নিশ্চয়ই AB প্লাস BP গ্রেটার দেন AP লিখতে পারি। আচ্ছা, পারি। বা খেয়াল করুন AB তো আছেই, আর এই যে দেখুন BPর পরিবর্তে কি আমরা AC লিখতে পারবো না? কারণ BP আর AC একই কথা, এই যে BP আর AC একই কথা, তাহলে BPর পরিবর্তে কি আমরা AC লিখতে পারবো? ইয়েস, পারবো। তাহলে AB প্লাস নিশ্চয়ই BPর পরিবর্তে লিখতে পারি আমরা AC গ্রেটার দেন AP। খেয়াল করে দেখুন APটা কিন্তু মাঝখানে ভাগ হয়েছে, অর্থাৎ APর পরিবর্তে আমরা লিখতে পারি AD প্লাস DP।
এডি প্লাস ডিপি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখুন তো আমরা কি এটা লিখতে পারি, বা এবি প্লাস এসি গ্রেটার দেন, খেয়াল করুন এই যে ডিপি, ডিপিটা জানি কার সমান করে নিলাম আমরা, এডির সমান করে নিলাম। তাহলে ডিপির জায়গাতে এডি লিখতেই পারি, অর্থাৎ আমরা এটাই লিখতে পারি, এই এডি তো আছেই, প্লাস ডিপির জায়গায় আমরা এডি লিখতে পারি। ফলে এখান থেকে যে সিদ্ধান্ত পাই তা হলো আমরা এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, এটাকে আমরা রাখতে পারি সমীকরণ 1 হিসাবে। আপনারা যদি একটু গভীর মনোযোগে এই লাইনটার দিকে লক্ষ্য করেন তাহলে একটা বিশেষ বিষয় খুঁজে পাবেন। খেয়াল করুন, এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, একটু খেয়াল করুন, এই যে এবি এবং এসি মানে এই দুইটা বাহু একটা সাধারণ বিন্দু আছে, সেটা কি এ বিন্দু। এবি এবং এসির একটা সাধারণ বিন্দু কি এ বিন্দু, আর সেই এ বিন্দুগামী যে মধ্যমাটা আছে, খেয়াল করুন এ বিন্দুগামী যে মধ্যমাটা আছে, অর্থাৎ যেই মধ্যমাটা এ বিন্দু দিয়ে গিয়েছে অর্থাৎ এডি, সেই এডির দ্বিগুণের চেয়েও এটা বেশি। আচ্ছা, এই বিষয়টা কি শুধুমাত্র এবি এবং এসি বাহুর ক্ষেত্রেই প্রযোজ্য? এটা কি এই বিএ এবং বিসি বাহুর বেলায় প্রযোজ্য না? হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য। এমনকি তা সিএ এবং সিবি বাহুর বেলায়ও প্রযোজ্য। আবারও একটু চিন্তা করুন, এবি এবং এসি দুইটা বাহু একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং সেই বিন্দুগামী যে মধ্যমা তার দ্বিগুণের চেয়ে এদের সমষ্টি সমান, এই যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। সেই থিওরিটা কিন্তু আমরা এই এত প্রসেস না করেও অন্য ক্ষেত্রেও এটাকে লিখে ফেলতে পারি, অর্থাৎ পুরোপুরি আমরা জাস্ট এভাবে বলতে পারি অনুরূপভাবে। অনুরূপভাবে তাহলে আমি কোন দুইটা বাহু নিয়ে কথা বলছি? যেমন আমি যদি বলি বিএ এবং বিসি। আচ্ছা, বিএ এবং বিসি একটু খেয়াল করুন, অতএব বিএ প্লাস বিসি। আচ্ছা, এই দুইটা বাহুর মধ্যে কমন বিন্দু কোনটা? বি বিন্দু। খেয়াল করুন বি বিন্দু, আর বি বিন্দু দিয়ে কোন মধ্যমাটা গিয়েছে? বিই মধ্যমা। তাহলে নিশ্চয়ই গ্রেটার দেন 2BE। ব্যাপারটা কি বোঝা গেছে? ইয়েস, 2 নং সমীকরণ। ঠিক একই রকম আমরা যদি ওই সিএ এবং সিবি বা বিসি বলি সমস্যা নেই, কিন্তু মূল বিন্দুটা কিন্তু সিটা হচ্ছে কমন বিন্দু, অর্থাৎ এই সিএ প্লাস, অতএব দিয়ে লিখতে পারি এই সিবি বা বিসি যাই হোক না কেন, কিন্তু কমন একটা বিন্দু সেটা হচ্ছে সি গ্রেটার দেন, তাহলে সি বিন্দুগামী মধ্যমাটা কি? সিএফ, অর্থাৎ এখানে আমরা লিখব 2CF। এটা সমীকরণ 3। আমাদেরকে যেন কি প্রমাণ করতে হবে? সেটা হচ্ছে বাহুগুলার সমষ্টি বা মধ্যমাগুলার সমষ্টির চেয়ে বড়, অথবা উল্টাভাবে মধ্যমাগুলার সমষ্টি বাহুগুলার সমষ্টির চেয়ে ক্ষুদ্রতর। আপনারা 3টা সমীকরণের দিকে লক্ষ্য করুন, এই পাশে আছে সব মধ্যমা আর এই পাশে আছে সব বাহু। তাহলে আমরা কি এই 3টা সমীকরণ যদি যোগ করে দিই, আমরা এইভাবে বলবো 1 নং 2 নং ও 3 নং সমীকরণ যদি যোগ করি, জাস্ট একটু খেয়াল করুন, আমি তো এখানে গুছিয়ে লিখবো না, গুছিয়ে পরে লিখে দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করুন এবি দুইটা আছে, খেয়াল করুন এই যে এবি আর এই যে বিএ, এবি হোক আর বিএ হোক দুইটা এবি আছে। আচ্ছা, এসিও দুইটা, যে এসি সিএ দুইটা আছে, আবার বিসিও দুইটা, যে বিসি সিবি একই কথা। তার মানে আমরা এখানে লিখতে পারতাম কিন্তু সেটা হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, রাইট? অর্থাৎ প্রত্যেকটাই দুইটা দুইটা আছে, আমরা 2 কমন নিয়ে নিয়েছি। গ্রেটার দেন এইখানে দেখুন এডি বিই সিএফ, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কী হবে? 2 ইন্টু এই এডি প্লাস বিই প্লাস সিএফ। এখন উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে? এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে বোঝা যাচ্ছে এই যে এই 3টার যোগফল মানে পরিসীমা, এই 3টার যোগফল মানে মধ্যমাগুলার সমষ্টি। তো আমরা দেখতে পাচ্ছি পরিসীমা মধ্যমাগুলার সমষ্টির চেয়ে বড়। কথাটা উল্টাইলে কি হবে? মধ্যমাগুলার সমষ্টি পরিসীমার চেয়ে ছোট। আমরা জাস্ট এটাকে এভাবে লিখব, চিহ্নটাকে চেঞ্জ করে দিয়ে এইভাবে দিব, আর এটাকে এখানে দিয়ে দিব। তো যাই হোক, আমি যখন গুছিয়ে লিখে দিব তখন সেটাকে দিয়ে দিব। আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে এটাকে প্রমাণ করতে হবে। তো আমি লিখে দিচ্ছি, আপনারা নোট করে নেন।
তাহলে চলুন চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ উপপাদ্যে। তো সর্বশেষ উপপাদ্যটি আলোচনা করার আগে আমি আপনাদের সাথে একটি চিঠি শেয়ার করতে চাই। যে চিঠিটি আদান প্রদান হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন বিখ্যাত সাহাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখে পাঠালেন যে আপনি আমাকে কিছু লিখিত উপদেশ দেন এবং সেটা যেন খুব বেশি বড় না হয়, অর্থাৎ দীর্ঘ না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠির জবাবে যেই উপদেশটি দিলেন চিঠি হিসেবে, শুরুতেই তিনি বললেন আপনাকে সালাম। তারপর তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে অসন্তুষ্ট করে, মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানোর জন্য তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাকে মানুষের জিম্মায় ছেড়ে দেন বা মানুষের উপরই ছেড়ে দেন। তারপর তিনি লিখলেন আবারও সালাম। জাস্ট এটুকুই। চিঠির মূল ভাষ্যটা আমি আবারও বলছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উপদেশ, আর এই উপদেশটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবা এবং তখনকার মুসলিম বিশ্বের শাসক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। একটু মনোযোগ দিন কথাটিতে। যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করে, মানুষের পক্ষ থেকে দেওয়া দুঃখ কষ্ট থেকে তাকে বাঁচানোর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার উপর থেকে দায়িত্ব তুলে নেন এবং তাকে মানুষের উপরই ছেড়ে দেন, অর্থাৎ মানুষের জিম্মায় ছেড়ে দেন। আমরা যেন মানুষের জিম্মায় নিজেকে না নিয়ে আল্লাহর অভিভাবকত্বের মধ্যে থাকতে পারি, সেটা আমাদের সবারই কাম্য হওয়া উচিত। তো যাই হোক, আমাদের আজকের ক্লাসের তৃতীয় উপপাদ্যটি হলো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। এটি চিত্র দিয়ে অনেক বেশি সহজ হয়ে যাবে বোঝাটা। মনে করুন এই ABC একটি ত্রিভুজ, এর যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, আমরা জানি ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়। যেমন আমরা যদি BC বাহুকে আমরা যদি এই D পর্যন্ত বর্ধিত করি, তাহলে এই যে কোণটি উৎপন্ন হলো অর্থাৎ ACD, এটি কিন্তু এই ত্রিভুজের জন্য বহিস্থ কোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান। আর বিপরীত অন্তস্থ কোণ বলতে এর যে ভেতরে যে তিনটা অন্তস্থ কোণ আছে তার মধ্যে এই কোণের যে সাথে সন্নিহিত যে কোণটা আছে এটা বাদ দিয়ে অন্য দুইটা, অর্থাৎ এই যে A বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে এবং এখানে যে B বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণের সমষ্টির সমান হবে কোনটা? ACD কোণ। অর্থাৎ আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে কোণ ACD সমান, আমরা বলতে পারি কোণ A প্লাস কোণ B। হ্যাঁ, প্রয়োজন এটাকে আমরা BAC প্লাস ABCও বলতে পারি, যেহেতু এখানে আর কোনো কোণ নেই তাই এভাবে বলা যেতে পারে। তো আমাদেরকে এটা প্রমাণ করতে হবে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান। আচ্ছা, আমরা কি জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি নিশ্চয়ই। তার মানে কি আমরা এটা লিখতে পারবো? খেয়াল করুন তো, যে কোণ A প্লাস কোণ B প্লাস এইখানে যে আরেকটা কোণ আছে, আমরা যদি সেটাকে বলি কোণ C, তাহলে একটু সেখানে গোলমাল হয়ে যাবে, কারণ C বলতে এই পাশ অথবা এই পাশ কোনটাকে বোঝাবো। সেজন্য আমি এটাকে লিখছি ACB, যে কোণ ACB এর সমান হচ্ছে 180 ডিগ্রি নিশ্চয়ই, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। আচ্ছা, লিখলাম, এটাকে 1 নং সমীকরণ নাম দিলাম। আবার খেয়াল করুন, এই যে ACD কোণ, এই কোণ এবং তার সাথে যদি আমি এইটা যোগ করে দিই অর্থাৎ ACB কোণ, এই দুই কোণের সমষ্টি নিশ্চয়ই 180 ডিগ্রি, কারণ দুইটা কোণ মিলে একটা সরল রেখা উৎপন্ন হয়েছে যেটাকে বলা হচ্ছে সরল কোণ, আর এক সরল কোণ সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে কিন্তু আমরা এটাও লিখতে পারি যে আবার কোণ ACB প্লাস কোণ ACD সমান সমান 180 ডিগ্রি, এটাকে নাম দিতে পারি আমরা
2 নং সমীকরণ। একটু লক্ষ্য করে দেখুন, এই তিনটার সমষ্টিও 180 ডিগ্রি, আবার এই দুইটার সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে এই দুইটা সমীকরণ তুলনা করলে নিশ্চয়ই আমরা এটা সমান এটা লিখতে পারি, কারণ এটার সমষ্টিও এই তিনটার যোগফল 180, আবার এই দুইটার যোগফল 180। তাহলে প্রশ্ন মতে এই উপরের তিনটা ইজ ইকুয়াল টু নিচের দুইটা, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি। এখন যদি আমরা কোণ এসিবিকে এ পাশে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই হবে মাইনাস এসিবি, আর মাইনাস এসিবি প্লাস এসিবির সঙ্গে কাটা যাবে, আমি আর করে দেখালাম না, সহজ জিনিস। এসিবি ডানে আনলে হবে মাইনাস এসিবি, এই মাইনাস এসিবি প্লাস এসিবি কাটা যাবে, তাহলে থাকতেছে কি অতএব কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু কোণ এ সি ডি। বাস প্রমাণিত হয়ে গেল। দেখুন কোণ এসিডি সমান কোণ এ কোণ প্লাস কোণ বি কোণ। আমি গুছিয়ে লিখে দিচ্ছি, তবুও আপনারা ঝটপট খাতায় সেগুলো তুলে নিন। আর আমি আশা করছি আপনারা এই তিনটি উপপাদ্যই ভালোভাবে বুঝেছেন। আর বরাবরের মতোই বলবো যে জ্যামিতির বেসিক বিষয়গুলো যদি জানা থাকে, জ্যামিতি আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তাই এখনও যদি বেসিক বিষয়ে দুর্বল থাকেন, আমাদের বেসিক বিষয়ের উপর যে ক্লাসগুলো আছে সেগুলো বেশি বেশি করে স্টাডি করবেন। আর এখানেও যেগুলো বুঝেছেন জাস্ট গতানুগতিকভাবে শুধু ক্লাস দেখার জন্যই দেখা না, প্রয়োজনে সেটাকে স্টাডি করে মুখস্থ করে খাতায় লিখবেন। দেখবেন যে এক পর্যায়ে কোনো একটা সময় আসবে যে আপনি জ্যামিতির বস হয়ে গেছেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।